এবারে আর তারা থামছে না, তারা পারমাণবিক কর্মসূচির দিকেই তারা পুরোদমে চলে গেছে এবং এখন আমরা খুব শীঘ্রই সেটা দেখতে পারবো। এখনো মনে করি না যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, এটা মনে করি না। তবে আমি যেটা গত পরশুদিন থেকে যে মেসেজ গুলা পাচ্ছি ইরানের বিভিন্ন চ্যানেল থেকে, যে যে এবারে আর তারা থামছে না, তারা পারমাণবিক কর্মসূচির দিকেই তারা পুরোদমে চলে গেছে এবং এখন আমরা খুব শীঘ্রই সেটা দেখতে পারবো আর কি, বিকজ তাদেরও আর কোনো অপশন নাই। এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয় বিষয়টা হলো যে ইরানের ইরানের এটা পারমাণবিক বোমা না, বাট ইরানের ভয়াবহ দুই ধরনের আপনার বোমা আছে। একটা ইলেকট্রনিক বোমা বলে ওরা, আর একটা নামটা আমি ভুলে গেছি, যেগুলো এখনো তারা ইউজ করে নাই, যেটা খুব ডিভাস্টেটিং, এটা তারা এখনো ইউজ করে নাই। এটা হলো একটা বিষয়। এখন এই যে ট্রাম্প নতুন করে ট্রাম্পের আগের চুক্তির বিষয় দেখ, ট্রাম্পের তো দুইটা পক্ষ আছে। একটা তো ট্রাম্পের একান্তই ব্যক্তিগত যে পক্ষটা আছে এই যুদ্ধের পক্ষের, আর একটা যে সেন্সেবল আমেরিকান বলি আমি, যে এই সেন্সেবল আমেরিকানের ভিতরে আপনার এখানে মিলিটারি লোকও আছে, স্ট্র্যাটেজিস্টও আছে, প্রফেসর কিংবা নর্মাল সিটিজেনও আছে। তো তারা সবাই ট্রাম্পের এই চুক্তিটাকে মেজর শাহিনকে শুনতে পাচ্ছি না। মেজর শাহিন, আপনাকে শুনতে পাচ্ছি না। মেজর শাহিন শুনতে পাচ্ছি না আপনাকে। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা আসলেই যতদিন না পর্যন্ত ইসরায়েলের এই পৃথিবী থেকে তাদের অস্তিত্ব সংকট না হবে, অথবা তাদের এই পৃথিবী থেকে অস্তিত্ব একেবারেই না যাবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান এরকম কিছু ইঙ্গিত করতে চেয়েছেন, আপনারা কি তাই মনে করেন কেন? আপনাদের মন্তব্য চাই। জনাব মেজর শাহিন বলছিলেন। আমি শুনতে পাচ্ছি আপনাকে, ঠাকুর ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি যেটা বলছিলাম এটা তো, তারপরে ওই সেন্সেবল আমেরিকানরা তারা আগের ওই চুক্তিটা মেনে নিয়েছিল, ওই বাস্তবতায় মেনে নিয়েছিল। এটা তাদেরই কথা ছিল যে আমরা জানি চুক্তিটা খুব খারাপ হয়েছে, বাট অত্যন্ত খারাপ হয়েছে, বাট তারপরেও এই মানে দিস ইজ দি মানে ওয়ার্স্ট অপশন হলেও বেঁচে থাকার জন্য এটাই অপশন, এটা তারা মেনে নিয়েছিল। এবং তাদের আরেকটা আশঙ্কা ছিল যে ট্রাম্পের জন্য হয়তো শেষ মুহূর্তে ট্রাম্প যেটা করতে পারেন, এটা তাদের একটা আশঙ্কা ছিল যে শেষ মুহূর্তে ট্রাম্প যেটা করতে পারেন। প্রিয় দর্শক, আমরা জানি যে আজকে, হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম যে তারপরেও তারা ধরে নিয়েছিল যে ওয়ার্স্ট অপশন যেটা হবে, যে ট্রাম্প হয়তো এই চুক্তিটা থেকে বেরিয়ে আসবে, বাট সে নতুন করে যুদ্ধ করবে না। এটাকে তারা বলছিল এইভাবে যে ট্রাম্প হয়তো এই টেকনিকে যাবে যে নো ওয়ার, নো পিস, নো ডিল, মানে আমি যুদ্ধও করবো না, কোনো ডিলও দরকার নাই, কোনো শান্তিও দরকার নাই। তো এটা তাদের একটা অ্যাসেসমেন্ট ছিল, হ্যাঁ, যে এটা একটা আমরা জাস্ট মানে যেমন আছে থাক, আমরা চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় নাই। তো কিন্তু এটার কারণও আছে। দেখেন, এই গত মাসে একটা সার্ভে হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটিটাকে কি পৃথিবীতে সব থেকে বেশি ইহুদি থাকে হলো, এক নম্বর হলো জেরুজালেম শহরে, জেরুজালেম না, তেল আবিবে, ইসরায়েলের রাজধানীতে। সেকেন্ড হলো নিউ ইয়র্কে, সব থেকে বেশি ইহুদি থাকে। হ্যাঁ, সেই নিউ ইয়র্ক সিটিতে আপনার সার্ভে করে দেখা গেছে যে 87% মানুষ, 87% মানুষ তারা চায় না যে আমেরিকা ইসরায়েলকে আর সাপোর্ট করুক। তো 87% মানুষ এটা চায় না। চায় তারা 13% মানুষ। ওই 13% মানুষের ভিতরেও 10% মানুষ ভোট দেওয়া থেকে বিরত ছিল। তার মানে ইসরায়েলের সাপোর্টে নিউ ইয়র্ক সিটিতে ছিল মাত্র 3% মানুষ। এরকম একটা অবস্থাতে ছিল, যে কারণেই সবাই ধরে নিয়েছিল যে না, ট্রাম্প। শুনতে পাচ্ছি সাগর ভাই? আমার মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তো আমি হ্যাঁ তো আমি মনে হয় আমার শেষ কথা বললে এখন শেষ করে দিই আর কি। তো যে কারণেই আমার যেটা মনে হয় যে ট্রাম্প এখন সর্বোচ্চ একটা চেষ্টা করছেন যে আবারও ইরানকে একটা নেগোসিয়েশন টেবিলে আনার জন্য, এবং যে এমন একটা ট্রিটি করার জন্য যে ট্রিটিটা দিয়ে ট্রাম্পের গদি রক্ষা হয় এবং কোনো না কোনো ভাবে আমেরিকার সাম্রাজ্যবাদটা রক্ষা হয়। এবং আমি যেটা শুনতে পাচ্ছি যে বিভিন্নভাবে ট্রাম্প চেষ্টা করে যাচ্ছেন ইরানের বিভিন্ন লিডারদের সাথে, বাট ইরানের লিডাররা খুব হার্ড লাইনে আছে। এটা ইরানের লিডাররা হার্ড লাইনে আছে, তারা যুদ্ধের মাধ্যমেই এই বিষয়টার ফয়সালা করতে চায়। তারা যুদ্ধের মাধ্যমেই এই সম্পূর্ণ বিষয়টার ফয়সালা করতে চায়, এবং ইরানের জনগণ এবং ইরানের সকল প্রকার জনগণই এই আপনার এই ইরানের এই ডিসিশনের সাথে আছে।
তো এবং আমরা জানি যে এই গত যে কিছুদিন যে যুদ্ধ বন্ধ ছিল, ইরানের সব থেকে বড় প্রবলেমটা ছিল কিন্তু যুদ্ধের সরঞ্জামের দিনা, তাদের ফিনান্সিয়াল অবস্থা। তো এই ফিনান্সিয়াল অবস্থাটা তারা বেশ একটু ইমপ্রুভ করেছে। এই ফিনান্সিয়াল যে কন্ডিশনটা ছিল তারা কিন্তু বেশ একটু ইমপ্রুভ করেছে এটাতে। তো আমি এ কারণেই যে আমি আগে আমার ভিতরে একটু ডাউট থাকলেও এখন কোনো সন্দেহ নাই যে আমেরিকার সাম্রাজ্যবাদ এবং বিশেষ করে এই মিডিল ইস্টে আমেরিকান ইনফ্লুয়েন্স আর থাকছে না, ওইভাবে থাকছে না, কোনোভাবেই থাকছে না। এবং সেই যে কথা ছিল, প্রফেসর রবার্ট পিপ বলেছিলেন যে ইরান এই মিডিল ইস্টে, ইরান সারা বিশ্বেরই চতুর্থ পাওয়ার সেন্টার হচ্ছে এখানে, এবং সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। তো ইরানের জয় হবে, ইরানের জয় হবে, এটা বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ সরব ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, ইরানের জয় হবে, আপনি একমত কিনা? সেই জয়টা আসলে কবে হবে, আবার এই যুদ্ধ কতদিন পর্যন্ত আমাদেরকে ভোগাবে, এবং সারা বিশ্বের তেলের বাজার থেকে শুরু করে অন্যান্য দ্রব্যাদির মূল্য বেড়ে যেতে পারে বলে মনে করছেন? ডোনাল্ড ট্রাম্প বলছে যে তারা যে করেই হোক এবারে টার্গেটে সে হরমুজ প্রণালীকে দখল করবে এবং প্রতি জাহাজের উপর সে টোল ধার্য করছে 20%। যদিও এর আগে জেডি ভ্যান্স বলেছিল যে আন্তর্জাতিক কোনো জলসীমায় কোনো ধরনের আন্তর্জাতিক যান মানে জলযানের উপরে বা কোনো টোল বসানো মানে হলো আন্তর্জাতিক অপরাধের শামিল। সেই জেডি ভ্যান্স আবারও সেই আমেরিকা আবারও এই ধরনের একটি ভূমিকা রাখতে যাচ্ছে, এটিকে কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে আপনার ইসরায়েলের, আপনি বলছেন যে এই ব্যাপারে যে আমরা চতুর্থ শক্তি উত্থাপন হতে যাচ্ছে, চতুর্থ শক্তি অলরেডি উত্থাপিত হয়েছে। সুতরাং আপনি বলতে পারেন যে একটা নিউ কনভেনশনাল পাওয়ার, যেটা বলি আমি আর কি, এই কনভেনশনাল পাওয়ারের কিন্তু মেইন জিনিসটা যেটা হলো, এই কথাটা আমি আগে আপনার এখানে বলেছি কিনা জানেন, আমি যেহেতু শোতে বলেছি, দের ইজ সামথিং কল এস ক্রেডিবিলিটি, এটা ন্যাশনাল ক্রেডিবিলিটি। তো ন্যাশনাল ক্রেডিবিলিটি কি জিনিস? ক্রেডিবিলিটি কিন্তু ইজ নট লাইক, এটা লিটারাল অর্থে এই ক্রেডিবল কথাটার মানে হলো যে এই এমন না যে এটা মানে আমার যোগ্যতা, তা কিন্তু না। এটা হলো যে একটা রাষ্ট্রের নিজেদেরকে রক্ষা করার ক্ষমতা, এটাকে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ভাষায় বলা হয় ক্রেডিবিলিটি। তো কনভেনশনাল ক্রেডিবিলিটি দিয়ে যে দেশ তার কনভেনশনাল, অর্থাৎ এই শব্দটা অ্যাকচুয়ালি প্রথমে চালু হয়েছিল অ্যাকচুয়ালি নিউক্লিয়ার পাওয়ারদের মধ্যে। তো নিউক্লিয়ার পাওয়ারের যে নিউক্লিয়ার ক্রেডিবিলিটি, এর মানে হলো যে একটা রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারে, কিন্তু সেই রাষ্ট্র যদি নিউক্লিয়ার অ্যাটাক খাওয়ার বা আঘাত, সেই রাষ্ট্রকে নিউক্লিয়ার দ্বারা আঘাত করার পরে সেই রাষ্ট্র যদি তার